অবৈধ ভারতীয় অভিবাসী ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কানাডা মেক্সিকোর উপর আরোপিত শুল্ক স্থগিত, বহাল থাকছে চীনে। তুরাগ তীরে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির সমাগম। অংশ নিয়েছেন জুবায়ের অনুসারীরা, সাদা পোশাকে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ইতালির পথে অবৈধ সমুদ্র যাত্রায় নৌকাডুবিতে নিহত 10 জনের পরিবারে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে পুলিশ। এবং টানা 3 দিন বায়ু দূষণের শীর্ষে থেকে রাজধানী ঢাকার হ্যাটট্রিক। আইকিউইআরের সূচকে চরম অস্বাস্থ্যকর গড় বায়ুমান। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। সোমবার একটি সামরিক বিমান 250 অভিবাসীকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপ আগামী 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে দুই দেশে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় সোমবার এই স্থগিতাদেশ দেন তিনি। তবে আজ থেকেই কার্যকর হচ্ছে চীনের উপর আরোপ করা শুল্ক। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপ আগামী 30 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় সোমবার শুল্ক আরোপের উপর স্থগিতাদেশ দেওয়া হয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম বলেছেন তারা ট্রাম্পের চাওয়া অনুযায়ী অভিবাসন এবং মাদক চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তবে চীনের উপর আরোপ করা শুল্ক বহাল থাকবে বলে জানানো হয়। সুদানে হামলা ও সংঘাতে কমপক্ষে 65 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 130 জনেরও বেশি মানুষ। দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে হতাহতের এই ঘটনা ঘটে। সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত শহরটিতে আক্রমণের ঘটনায় আব্দেল আজিজ আল হিলুর নেতৃত্বাধীন সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট নর্থ SPLM-এর একটি দলকে দায়ী করেছেন গভর্নর মোহাম্মদ ইব্রাহিম। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের লাখ লাখ মুসল্লিরা অংশগ্রহণে চলছে 58তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। সার্বিক নিরাপত্তায় সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে বলে জানালেন জিএমপি কমিশনার। দ্বিতীয় পর্বেও ইজতেমায় অংশ নিয়েছেন সুরাইয়ের নেজাম মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমান আমিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। টঙ্গীর তুরাগ তীরে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ করে এখন চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ইতিমধ্যে টঙ্গীর তুরাগ তীরে জমায়েত হয়েছেন দেশ বিদেশের কয়েক লাখ মুসল্লি। ইসলামের আদর্শে জীবন পরিচালনা এবং সবাইকে কালেমার দাওয়াত দিতেই সমবেত হয়েছেন লাখো মুসল্লি। দিনরাত নামাজ সহ নফল ইবাদত বন্দেগী করে কাটছে তাদের সময়। সার্বিক নিরাপত্তায় সন্তুষ্ট তারা। यहाँ से जो नियत इरादा किया है अल्लाह के रास्ते में निकलने के लिए, उसमें भी आदमी को खूब हिम्मत के साथ निकलना है और मौत तक इंशाल्लाह दीन का काम करते रहना है, क्योंकि इस्लाम मुस्लिम जो ईमान वाला है ये पूरी दुनिया के लिए अच्छी ज़िंदगी गुजारने के लिए नमूना है। আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনে এবং আল্লাহমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে দিনকে পরিপূর্ণভাবে বুঝে তারা ইমানের সাথে যাতে কবরে যেতে পারে। কীভাবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় এবং জান্নাতে যাইতে পারে, এটার ফিকির এখানে হয়। এই ফিকিরে শরীর হওয়ার জন্য আমার এখানে আসা। গতবারের তুলনায় সব দিক দিয়েই আমরা সুন্দর ব্যবস্থাপনা সবাই সহযোগিতা করতে পেরেছি, এটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশ তাবলিগ জামাতের সুরাই নিজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, বাদ ফজর পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশি বয়ান শুরু করেন। বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামীকাল অর্থাৎ ইজতেমার শেষ দিন আমাদের ফজরের পর থেকে বিভিন্ন আমল শুরু হবে। 12টা থেকে 12:30-এর ভিতরে আমাদের আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের বাংলাদেশের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা জুবায়ের সাহেব। ইজতেমার আইনশৃঙ্খলা নিয়ে উপ পুলিশ কমিশনার জানান, সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আমাদের পোশাকি এবং সাদা পোশাকি উভয় এরকম নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কাছে ফোর্স নিয়োজিত আছে এবং তাদের পাশেই আমাদের একটা এই যে কন্ট্রোল রুম স্থাপিত আছে এবং বিদেশি এই ক্ষেত্রের আশেপাশে যদি কোনো চুরি বা অন্য কোনো অপরাধ সংঘটিত হয় তাদের জন্য আমরা এইখানেই অনলাইন জিডি সার্ভিস চালু করেছি। এই বছর প্রথমবারের মতো 3 পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে প্রতি বছর 2 পর্বে অনুষ্ঠিত হতো বিশ্ব ইজতেমা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইজতেমার খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান আমিন। আতিক, দ্বিতীয় ধাপের ইজতেমার সবশেষ তথ্য আপনার কাছে জানতে চাই। আয়োজিত বিশ্ব ইজতেমার কিন্তু দ্বিতীয় পর্বের প্রথম ধাপের দ্বিতীয় দিন আজকে চলছে। ফজরের নামাজের পর ওবায়দুল হক খুরশিদের বয়ানের মধ্য দিয়ে কিন্তু মুসল্লিরা দ্বিতীয় দিন পার করছে। তো আমি যদি এই মুহূর্তের চিত্রটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত পর্ব থেকে কিন্তু এই পর্বে মুসল্লিদের সংখ্যা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি আমরা। তার কারণ হিসাবে যেটা আয়োজক কমিটির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, যেহেতু প্রথম ধাপে 41টি জেলার মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেছিল, সেক্ষেত্রে কিন্তু লোকবল বেশি ছিল। তো এই পর্বে যেহেতু 22টি ঢাকার একাংশ সহ 22টি জেলা থেকে কিন্তু মুসল্লিরা এখানে আসবেন। তবে আয়োজক কমিটি থেকে দাবি করা হয়েছে যে আগামীকাল আখেরি মোনাজাতে হয়তো এই মুসল্লিদের সংখ্যা বাড়বে। তবে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন আমরা ইজতেমার আয়োজক কমিটির মাধ্যমে জানতে পেরেছি, যেটাতে উল্লেখ করা হয়েছে যে 14, 15, 16 সাতপন্থীদের যে ইজতেমা অনুষ্ঠিত হবে এই ময়দানে, তারা কিন্তু একটা শর্ত সাপেক্ষে যেটা এখন বিদ্যমান আছে। আগামী বছর থেকে সাতপন্থীরা ইজতেমা আর করতে পারবে না, এমনটাই কিন্তু এই প্রজ্ঞাপনে বলা হয়েছে। যদিও এর সপক্ষে সাতপন্থীদের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। আর যেহেতু ইজতেমায় মুসল্লির সংখ্যা কম, সেহেতু কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু মোনাজাতের আগের দিন মধ্যরাত থেকে কিন্তু ইজতেমা ময়দানের চারপাশে কিন্তু এই গণপরিবহন যেগুলি আছে সেগুলি বন্ধ করে দেওয়া হয়। তো আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গাজীপুর থেকে বিআরটিএ ঢাকামুখী যে রাস্তা আছে এবং ঢাকা থেকে গাজীপুরমুখী যে রাস্তা আছে, কেবলমাত্র বিআরটিএ লেনটা কিন্তু সার্বক্ষণিক সচল থাকবে এবং যে সাধারণ গণপরিবহন চলার জন্য যে রাস্তাগুলি আছে এগুলি সচরাচর প্রতিদিনের মতোই কিন্তু গণপরিবহন চলবে, তবে তাদের নিয়ন্ত্রণে থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই সার্বিক বিষয়টা দেখভাল করছেন। প্রতিদিন কিন্তু ডিউটি অন তাদেরকে 25টি মোবাইল কোর্টের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সার্বিক বিষয়ে কিন্তু মনিটর করা হচ্ছে পরিস্থিতি। অলি জি আতিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাবার সময় নৌকা ডুবিতে নিহত 23 জনের মধ্যে 10 জনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। এমন খবরে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আরিফুর রহমান ও মোনাসিফ ফরাজি সজীবের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট। পরিবারের সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্র পথে ইতালি পাড়ি জমাতে গিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলারই 10 যুবকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এহসান শেখ, সজীব মোল্লা, রাজীব, সাগর বিশ্বাস, আশিস কীর্তানিয়া ও অনুপ সর্দার রয়েছেন। গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে রাজৈর পৌরসভার টিটু হাওলাদার ও তার মামা আবুল বাশার আকন। 24 জানুয়ারি লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অনেকের সাথে যাত্রা করেন তারাও। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকা ডুবিতে প্রাণ হারায় 23 জন, তাদের মধ্যে মামা ভাগ্নেও ছিল। মোবাইল করছে বা ছবিও পাঠাইছে, কয়েক হারা মারা গেছে, এই যে হ্যাঁ ছবি দেখেন। প্রতারণা দিয়া, লোভ লালসা দিয়া আমার বাইরে এনেছে যে ওই দেশে দিয়ে তোরে ভালো মতন রাখিয়া তারপরে তোরে ভালো মতন ভাবে গেম দেব। ঘটনার মূল হোতা রাজৈর উপজেলার স্বপন মাতুব্বর ও মনির হাওলাদার এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রফিক দালাল। তাদের কঠোর শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। মায়ের খবর শুনি মারা গেছে,
বাইর খবর শুনছি মারা গেছে, আমার ভাই নাই। আজ পর্যন্ত খোঁজ খবর পাই না, আজ কান্দিয়া রোড গাড়ে হাঁড়ি আর চলি। আমার একটা বলাই অসহায় হয়ে গেছি। এখন আমি আমার বাইরে ফেরত চাই, আমি সরকারের কাছে আমার বাইরে ফেরত চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সহ নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাশ আনার জন্য আমরা এখানে প্রত্যেকে তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকে পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। বুকের মানিককে হারানোর এমন খবরে এভাবেই বুক ফাটা কান্নায় ভেঙে পড়ছে তাদের মা। কোনো সান্ত্বনাই কি মায়ের এ আর্তনাদ থামাতে পারবে? মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। এদিকে জেলার চর কামারকান্দির অর্ধশতাধিক যুবককে ইতালি পাঠানোর নামে লিবিয়ায় মাফিয়াদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে দালাল আবুল কালাম মুন্সির বিরুদ্ধে। লিবিয়ায় সংঘবদ্ধ মাফিয়াদের হাতে তুলে দিয়ে নির্যাতনের ভিডিও পরিবারকে দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ। দ্রুত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মাদারীপুরের শিবচরের দক্ষিণ চর কামারকান্দির মাসুম মোল্লা 1 বছর আগে 14 লাখ টাকায় ইতালি যাওয়ার চুক্তি করে দালাল আবুল কালাম মুন্সির সাথে। লিবিয়ায় নিয়ে তাকে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। পরে আরও 20 লাখ টাকার জন্য চালানো হয় অমানবিক নির্যাতন। বর্তমানে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানে না পরিবার। একই পরিণতি ওই গ্রামের সোহেল আহমেদেরও। জীবিত উদ্ধারের জন্য দালাল চক্রকে তার পরিবার 51 লাখ টাকা দেয়। এছাড়া সোহাগ মোল্লার জিম্মি দশায় গুনতে হয়েছে 45 লাখ টাকা, কিন্তু তারও কোনো সন্ধান নেই। শুধু মাসুম মুন্সি, সোহেল আহমেদ আর সোহাগ মোল্লাই নয়, অবৈধ পথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের চর কামারকান্দি এলাকার অর্ধশত যুবক। এই ঘটনায় দালাল আবুল কালাম মুন্সির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আমরা জানি যে বৈধভাবে নেবে, তারপরে আমরা পর্যায়ক্রমে 14 লাখ টাকা দেই যে বৈধভাবে যদি নেবে, আমাদেরকে না বললেও অবৈধভাবে লিবিয়ে নিয়ে যায়। সেখান থেকে আমার ভাই প্রচুর মারধর করে। আমার বাইরে ঘেম না দিয়া, আমার বাইরে এখানে না পাঠাইয়া উল্টা আরেক ঘরে নিয়ে মারধর, প্রচুর মারধর করে। আমাকে ভিডিও কলে দেখায়, দেখানোর পরে বলে যে 20 লাখ করে টাকা দিবি, না দিলে তো বাইরে মাইরা ফেলাম। অনেক মারধর করছে। ছেলে বলে আম্মু আমি তো বাঁচবো না, আমার এইভাবে মারতে আছে। তারপর আমরা কি করবো, আমাকে জায়গা জমিন বিক্রি করে পরে টাকা দেওয়া লাগছে। 35 লক্ষ টাকা ও হাতিয়ে নিয়েছে। এখন আমার ছেলের কোনো খোঁজ খবর নাই, কোথায় আছে জানি না। একটাই দাবি, আর শাস্তি চাই, বিচার চাই। প্রশাসন বলছে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। মানব পাচারকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন সময়ে মামলা এবং তথ্য প্রমাণ আমরা পেয়েছি, অভিযোগের সত্যতা পেয়েছি। তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। দ্রুত এ সকল দালালদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল। আফরিন পপি, মোহনা সংবাদ। বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ভল্টে রাখা সব কর্মকর্তার সেফ ডিপোজিট সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে গভর্নরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। চিঠিতে বলা হয়, গত 26 জানুয়ারি আদালতের অনুমতিতে দুদকের টিম সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সূর্যচৌধুরীর সেফ ডিপোজিট তল্লাশি করে। কেন্দ্রীয় ব্যাংকের কয়েন ভল্টে তার জমা করা 3টি সিলগালা কৌটা খুলে স্বর্ণসহ দেশি বিদেশি মুদ্রা পাওয়া যায়। তল্লাশিকালে রেজিস্টার পরীক্ষা করে দেখা যায় সেখানে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার সিলগালা করা ভল্ট রয়েছে। এসব কৌটাতেও অপ্রদর্শিত সম্পদ থাকার অবকাশ রয়েছে, তাই সেসব অনুসন্ধান করা দরকার। টানা তৃতীয় দিনের মতো বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সকাল 8:30টার দিকে আইকিউইআরের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান 248, যাকে খুব অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। গত রবি ও সোমবারও ঢাকা বায়ু দূষণে বিশ্বের শীর্ষে ছিল। 244 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কিরগিজস্তানের রাজধানী বিশকেক, আর 236 স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ইরাকের রাজধানী বাগদাদ। এর পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা।
একিউআই স্কোর বাতাস কতটুকু নির্মূল বা দূষিত সে সম্পর্কে তথ্য দিয়ে থাকে। অনিয়ম দুর্নীতি বন্ধ ও রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনারের ব্যবহৃত R22 গ্যাস আমদানি সিন্ডিকেট ভেঙে গ্যাসের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আর এসি মালিক শ্রমিক কল্যাণ অ্যাসোসিয়েশন। সকালে রাজধানীর পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধন করে সংগঠনটি। এতে বক্তারা দাবি করেন বাংলাদেশ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন ব্রামা সিন্ডিকেট নিম্নমানের গ্যাস আমদানি করে পরিবেশের ক্ষতি করছে, সেই সাথে কৃত্রিম সংকট তৈরি করে ইচ্ছে মতো দাম বাড়িয়ে কোটি কোটি টাকা হাতিয়েও নিচ্ছে। এ সময় বক্তারা ব্রামার সভাপতি সহ সিন্ডিকেট জড়িতদের বিচারও দাবি করেন। অবস্থান করার জন্য আসাদ সিন্ডিকেট এবং ব্রামা এটা সংগঠন যারা আরএসসি নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরকে অনেক সোচ্চার হতে হবে এবং ক্লিন ইমেজের নিয়ে দুর্নীতি দমন কমিশনকে সাথে নিয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। আরএসসি সেক্টরটাকে শিল্প হিসেবে ঘোষণা করার জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের নীতি নির্ধারক যারা আছেন এই দাবিটা জানাচ্ছি। বান্দরবানের লামার কমলাবাগান এলাকা থেকে অপহৃত 7 শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার সন্ধ্যার দিকে সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া এলাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, পুলিশ ও সেনাবাহিনীর অভিযানের মুখে সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে আর এখন নিরাপদে পরিবারের কাছে রয়েছে। চট্টগ্রাম বন্দরে নজরদারির জন্য ওয়াচ টাওয়ার থাকলেও নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করেই চুরি হচ্ছে পণ্য। স্পর্শকাতর এই স্থাপনায় নিরাপত্তায় বড় ধরনের উদ্যোগ থাকলেও সেটিকে পাশ কাটিয়ে চুরির ঘটনায় উদ্বেগ বাড়ছে ব্যবহারকারীদের। কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবছে তারা। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বিশাল আকৃতির সীমানা প্রাচীরের উপর রয়েছে নিরাপত্তায় শতাধিক ওয়াচ টাওয়ার। সেই টাওয়ারকেই চুরির কাজে ব্যবহার করছে চোর চক্র। সম্প্রতি বন্দর থেকে পণ্য চুরির একটি ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বন্দরের কঠোর নিরাপত্তা জাল ভেদ করে নিরাপত্তার জন্য ব্যবহৃত ওয়াচ টাওয়ার ব্যবহার করেই হয়েছে এই চুরি। ওয়াচ টাওয়ারের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তখন কোথায় ছিল সেই প্রশ্নই উঠছে। বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি, কারণ আমাদের এই ধরনের পণ্য যদি ছুড়ে ফেলা হচ্ছে জাহাজ থেকে নিচে এবং এখান থেকে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, এটা খুবই দুঃখজনক। বন্দরে নানা কাজে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই ধরনের চুরির ঘটনায় পুরো ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। ওয়াচ টাওয়ার যেটা ব্যবহার করেছে ওয়ালের কোলোকেটেড হওয়ার কারণে এই বিষয়টা ব্যবহার করতে পেরেছে। তো আমরা এই বিষয়টা আইডেন্টিফাই করেছি। তো আমরা আরও সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করতেছি জায়গাগুলোতে, যাতে ভবিষ্যতে এই কাজগুলো করতে না পারে। ভিডিও পর্যালোচনা ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। এটা কোন সময়ের ভিডিও কিংবা কোন জায়গার ভিডিও, এই বিষয়টা আমাদের নিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়টা যাচাই বাছাই করা হচ্ছে। যদি এই ধরনের প্রকৃত বিষয়টা হয় তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে এবং দোষী যারা তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আমদানি পণ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। সর্ষের ভেতরেই ভূত আছে অভিযোগ তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতির মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। চলতি বছর সেখানে 70 জনকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এ হামলা ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এরই মধ্যে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 18 ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। প্লে অফের এলিমিনেটরে হেরে স্বপ্ন ভঙ্গ হওয়ায় হতাশ রংপুর রাইডার্স। বিদেশি তারকা আনার দলটির খরচও হয় সোয়া কোটি টাকার মতো, ফলে আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত এ ফ্র্যাঞ্চাইজি। এদিকে কেন 3 তারকার একজনও জ্বলে উঠতে পারেনি তা নিয়ে চলছে পর্যালোচনা। যদিও ওই 3 তারকার চেয়েও দলের দেশীয় ক্রিকেটারদের ছন্দপতন ও পাকিস্তানের খুশদিল শাহের চলে যাওয়াকে বড় কারণ হিসেবে দেখছেন রংপুরের সহকারী কোচ আশরাফুল। আরও জানাচ্ছেন মুদাসসির আলী।
এলিমিনেটরে খুলনার বিপক্ষে জ্বলে উঠতে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। এতে দলটির খরচ হয় 1,24,00,000 টাকা, কিন্তু জয় তো পেলই না, বরং হারলো আরো বাজেভাবে। 9 উইকেটে হেরে বিপিএল থেকে বিদায় রংপুর। এর আগে তিনজনই দুবাইয়ের IL T20 লিগ খেলেছেন, সেখান থেকে রাতেই রওনা দেন পরদিন বিপিএল ম্যাচ খেলতে, কিন্তু ম্যাচে তিনজনের ব্যাট থেকে মিলিতভাবে আসে মাত্র 12 রান। দুবাই থেকে হঠাৎ করে ঢাকার মাটিতে এসে পড়ায় হয়তো ঝিমিয়ে পড়েছিলেন রাসেল, ডেভিড ও ভিন্স। হঠাৎ করে মাঠ পরিবর্তন যে পারফরম্যান্সের উপর একটু হলেও প্রভাব ফেলে তা অবশ্য অস্বীকার করছেন না রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। তবে আশরাফুল দুষছেন দেশীয় ক্রিকেটারদের ছন্দহীন পারফরম্যান্সকে। দেশীয়দের মধ্যে কেবল অধিনায়ক সোহানের রান 2 অঙ্কের ঘরে, সম্মত খুলতেই পারেননি রানের খাতা, বাকি সবার রান 1 অঙ্কের ঘরে। তবে পাকিস্তানের খুশদিল শাহের প্রস্থান একটি বড় কারণ হিসেবে মনে করেন আশরাফুল। 10 ম্যাচ খেলে খুশদিলের 8 ইনিংসে রান 298, যার গড় 59.60, স্ট্রাইক রেট 175.29, বল হাতেও 9 ইনিংসে 17 উইকেট শিকার তার। এছাড়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলসের চলে যাওয়াও আরেকটি বড় কারণ বলা যেতে পারে। 6 ইনিংসে তার মোট রান 218। সিলেটের বিপক্ষে অ্যালেক্সের 113 রান এখনো তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার না থাকাটাও রংপুরের ব্যাটিং লাইন দুর্বল হওয়ার আরেকটি বড় কারণ। মুদাসসির আলী, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো। অবৈধ ভারতীয় অভিবাসী ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কানাডা, মেক্সিকোর উপর আরোপিত শুল্ক স্থগিত, বহাল থাকছে চীনে। তুরাগ তীরে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমায়ও লাখো মুসল্লির সমাগম। অংশ নিয়েছেন জুবায়ের অনুসারীরা, সাদা পোশাকে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। ইতালির পথে অবৈধ সমুদ্র যাত্রায় নৌকাডুবিতে নিহত 10 জনের পরিবারে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেবে পুলিশ। এবং টানা 3 দিন বায়ু দূষণের শীর্ষে থেকে রাজধানী ঢাকার হ্যাটট্রিক। আইকিউ ইয়ারের সূচকে চরম অস্বাস্থ্যকর গড় বায়ুমান। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।